যেহেতু অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আবার আমরা জয়েন হয়েছি মোটামুটি বলতে গেলে বেশ খানিকটা রাত হওয়ার পরে। তো স্বাভাবিকভাবে আমরা হচ্ছে টপিক ওয়াইজ যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আদারওয়াইজ দেখা যাবে যে অনেক বেশি রাত পর্যন্ত আমাদের সেশনটা চলতে থাকবে। তো আমি একটু আমার পরিচয়টা দিব। আমি মোহাম্মদ শিহাব শাহরিয়া। আমি আম, আছি একটি স্টার্ট আপ কোম্পানিতে এবং এই শিখনের সাথেও আমি পার্ট টাইম হিসেবে কাজ করছি। এবং আজকে টোটাল সেশনটা, আজকে না অনলি আপনাদের আজকে এবং নেক্সট 4 ডেজ, অর্থাৎ টোটাল 5 দিনের যে সেশনটা, এটা আমি কন্ডাক্ট করছি। হ্যাঁ, তো যাই হোক, আসলে আমি কে বা আমি কি করি, এটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আসলে আমি আপনাদেরকে কি শিখাইতে চাচ্ছি বা কোন বিষয়টাতে আসলে অ্যাওয়ার্ড করতে চাচ্ছি। হ্যাঁ, হোপফুলি এই 5 দিনের ছোট্ট জার্নিতে আপনাদেরকে আমি মোটামুটি একটা ভালো নলেজ দিতে পারবো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে, এবং আপনারা এই নলেজটুকু ব্যবহার করে রিয়েল লাইফে হয়তোবা ভালো একটা ইফেক্ট আনতে পারবেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমাদের আসলে জানা দরকার যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, বা আমরা আসলে অনেক হাইপ শুনতেছি, অনেক টপিক, অনেক লোক আইটি ট্রেনিং নিয়ে আমরা আসলে অনেক সময় অনেক কথা শুনতে আছি। তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য একটু কোয়াইট ডিফিকাল্ট যে আমরা আসলে বর্তমান সময়ে কোন ট্রেনিংটা আসলে করলে আমার জন্য ভালো হবে, অর্থাৎ মার্কেটে কোনটার ডিমান্ড ভালো, মার্কেটে আমি এখন যদি আসতে চাই তাহলে কোন আইটি ট্রেনিংটা আমার নেওয়া জরুরি। আর তাছাড়া হচ্ছে আসলে আইটি ট্রেনিং এর ভেতরে তো অনেক কিছুই আছে, লাইক ডিজিটাল মার্কেটিং এর ভেতরেও তো অনেক কিছু আছে। ডিজিটাল মার্কেটিং এর আসলে কোন টপিকটুকুতে ফোকাস করলে আমার জন্য আসলে এখন একটা ভালো ইম্প্যাক্ট সেটা তৈরি করতে পারে, এইটা আসলে আমরা জানার চেষ্টা করব। তো যাই হোক, আমি আহ, এখন পর্যন্ত 3জনকে পাচ্ছি। টোটাল 5জন ছিলেন আপনারা, তো অলরেডি আবার 2জন কোনো কারণে হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে বা আদার কোনো প্রবলেম হতে পারে, তার জন্য লিভ নিয়েছিলেন দেখছি। আবার একজন জয়েন করেছে। আচ্ছা, যাই হোক, তো স্বাভাবিকভাবে আপনাদের আহ, অনেক কোশ্চিন আসতে পারে। আমি যখন এই সেশনটা কন্ডাক্ট করব, আপনাদের মাথায় অনেকগুলো কোশ্চিন আসতে পারে। তো আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব কোশ্চেনগুলো একটু নোট রাখার জন্য, এবং আমি লাস্টে একটা Q&A সেশন, কোশ্চেন অ্যান্ড আনসার সেশন রাখবো। সেই ক্ষেত্রে তখন আমাকে কাইন্ডলি আপনারা জানাবেন যে আপনাদের কোথায় কোন টপিকটা বুঝতে অসুবিধা হয়েছে। হ্যাঁ, এবং সেটা আমি আবার আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে আমি যদি একটু আপনার একটা স্লাইড একটু যদি ওপেন করি, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো ভালো। হোপফুলি সবাই দেখতে পারবেন। আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছি? আপনারা যদি একটু আনমিউট হয়ে কথা বলেন তাহলে আমার জন্য আসলে একটু বেশি ইজি হয় বুঝতে পারাটা যে আসলে আপনারা সবকিছু বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, কারণ আমি এখন পর্যন্ত আসলে নিস্তা আপনি জাস্ট হচ্ছে ট্রাই করতেছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনি মাইকটা আনমিউট করতেছেন, কিন্তু আপনার কোনো সাউন্ড আমি এখন পর্যন্ত পাচ্ছি না। হোপফুলি সবাই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি জাস্ট একটু একটা প্রেজেন্টেশন ফাইল একটু ওপেন করব। তো আজকে যে সেশনটা আজকে আমরা কন্ডাক্ট করছি, এই সেশনটা টোটালটা আপনাদের জন্য, আপনাদেরকে যাতে একটা ভালো নলেজ দেওয়া যায় এর জন্য eশিখন.com থেকে আসলে এটা উদ্যোগটা নেওয়া হয়েছে, যেটা আপনারা অলরেডি জানেন। তো শিখনকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। মোটামুটি সবাই আপনারা চেনেন যে শিখন আসলে আপনার আইটি ট্রেনিং নিয়ে কাজ করতেছে, এবং একজন ভালো দক্ষ আইটি পার্সন হওয়ার জন্য যত ধরনের আপনার কোর্সেস বা যত ধরনের সাপোর্ট দরকার, শিখন কিন্তু আপনাদের সাথে সবসময় আছে এটা নিয়ে। তো যাই হোক, আমি হচ্ছে মোহাম্মদ শিহাব শাহরিয়া। আমি NSDA লেভেল 3 সার্টিফাইড, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে CBT অ্যান্ড A লেভেল 4 সার্টিফিকেশন আছে ডিজিটাল মার্কেটিং, এটা সার্টিফাইড। আমি SEO নিয়ে কাজ করতে আসলে আমার ভালো লাগে। তার পাশাপাশি আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং গুগল অ্যাপস নিয়েও কাজ করি, এবং আমার একটা ভালো পছন্দের জায়গা হচ্ছে ট্রেনিং দেয়া। হয়তোবা তার জন্য আসলে আমি আজকে আপনাদের সাথে আসলে জয়েন করতে পেরেছি। হ্যাঁ, তো যাই হোক, এরপরে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদিও রিলেভেন্ট না, আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের একদমই না। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছি, আর এখন আসলে ডিজিটাল মার্কেটিং করতেছি। তো সেক্ষেত্রে মার্কেটে আমার 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা। আমি একটা স্বনামধন্য আইটি ট্রেনিং ইনস্টিটিউটে 4 ইয়ারের মতো ছিলাম অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার, যেখানে আমি 50টার উপরে ব্যাচ কমপ্লিট করেছি, এবং আলহামদুলিল্লাহ
বা বলা যায় যে 1100+ স্টুডেন্ট আমি সেখানে আপনার তাদেরকে আমি একটা গাইডলাইন দিতে পেরেছি। এর পাশাপাশি আমি হচ্ছে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার মার্কেটিং স্পেশালিস্ট হিসেবেও কাজ করছি এবং আমার সব থেকে বেশি কাজ করা হয়েছে যে সকল মার্কেট প্লেসে সেটা জাস্ট হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। হ্যাঁ, তো যাই হোক, এগুলো আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করে না। ভ্যালু ক্রিয়েট করবে সেই অংশটুকু যে অংশটুকুতে আসলে আমি আপনাদেরকে কিছু শিখাইতে পারবো। আজকে যেটা আসলে আমাদের সবার টার্গেট, যে নতুন কোনো কিছু শেখা, নতুন কোনো কিছু জানা। তো সেক্ষেত্রে আমরা আসলে কেন জয়েন হয়েছি আজকে এখানে? তো প্রথমত আমরা জয়েন হয়েছি একটা নতুন টপিক সম্বন্ধে জানার জন্য, এবং নতুন টপিকটা কি সেটা অলরেডি আপনারা জানেন, যেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, রাইট? তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের আজকে এখানে জয়েন করার মেন রিজনটা হচ্ছে কি নতুন কোনো টপিক সম্বন্ধে জানা। নতুন এই টপিকটা হচ্ছে কি, নতুন এই টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা আজকে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানবো, এবং ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে যেহেতু জানার কথা বলছি, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং জানলেই যে আমি আসলে প্রয়োজনীয়তাটা বুঝতে পারবো, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমার ট্রেডিশনাল মার্কেটিং যে ব্যাপারগুলো থাকে বা যে টপিকগুলো থাকে সেইগুলো নিয়েও কিন্তু আমরা আজকে ডিসকাস করব। তো এই যে নতুন একটা টপিক নিয়ে আমি ডিসকাস করতেছি, এটা আসলে আমার লাভটা কোথায়? আমি বলতে পারি একদম 100% কনফিডেন্টের সাথে, যদি আপনি এইটাকে আপনার ক্যারিয়ার হিসাবে নিতে চান তাহলে খুবই ভালো আপনি রেজাল্ট আনতে পারবেন। অর্থাৎ আজকে যে টপিকটা আমরা জানবো ডিজিটাল মার্কেটিং, আপনি চাইলে এই ডিজিটাল মার্কেটিং এ নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। তো স্বাভাবিকভাবে দেখেন, আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখালাম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম বলে ভুল হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছি। কিন্তু আমার আসলে প্যাশনটা ছিল অলওয়েজই হচ্ছে আপনার এই আইটি ব্যাকগ্রাউন্ডের কোনো টপিক নিয়ে। তো ফাইনালি যেটা হয়, আমি হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং এ শিফট হই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আছেন সেটা কোনো ফ্যাক্ট না, একদমই কোনো ফ্যাক্ট না। আপনি আসলে এই যে টপিকটা শিখতে চাচ্ছেন বা শিখবেন ভাবছেন ডিজিটাল মার্কেটিং, এটা আসলে আপনি কতটা ভালো জানেন, কতটা ভালো ইম্প্যাক্ট আপনি আনতে পারবেন, এবং আপনার যারা ক্লায়েন্ট থাকবে তাদেরকে আপনি কতটা বেনিফিটেড করতে পারবেন, সেটাই আসলে হচ্ছে মেইন পয়েন্ট থাকবে এখানে। আপনি কোন ব্যাকগ্রাউন্ডে ছিলেন সেটা আসলে কোনো এখানে ভ্যালু ক্রিয়েট করবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি আমি ক্যারিয়ার হিসাবে ডিজিটাল মার্কেটিং এ আসতে চাই, তো হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা ভালো ক্যারিয়ার পাথ আমার জন্য তৈরি করতে পারে। এর পাশাপাশি যদিও এই পয়েন্টটা নিয়ে আমি নিজেই একটু হচ্ছে যে মানে কনফিউজড, আমি আসলে নিজেকে এক্সপার্ট দাবি করি না কখনো। হ্যাঁ, এখানে যদিও লেখা আছে গেট এক্সপার্ট ওপিনিয়ন, আমি কখনো নিজেকে এক্সপার্ট হিসাবে দাবি করি না। স্বাভাবিকভাবে আমি এক্সপার্ট কি এক্সপার্ট না, এটা আসলে ডিসাইড করবে যারা আমার থেকে সার্ভিসটা নিবে। আমি বিলিভ করি এটা, তারা আসলে বলতে পারে যে আসলে না, আমি এক্সপার্ট, আর আমি বিগিনার, আর আমি একদমই নুব। হ্যাঁ, স্বাভাবিকভাবে যেহেতু মার্কেটে আমি 5 ইয়ার্স প্লাস কাজ করে যাচ্ছি, তো সেক্ষেত্রে কিছু না কিছু হচ্ছে আমি এক্সপেরিয়েন্স করছি লাস্ট 5 ইয়ার্সে। তো সেক্ষেত্রে এই এক্সপেরিয়েন্স গুলো আমি আপনার সাথে শেয়ার করব আজকে এবং নেক্সট 4 ডেজে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি একটা বলতে পারেন যে হচ্ছে মোটামুটি একটা ভালো ওপিনিয়ন পাবেন আমার এর থেকে, আমার ক্যারিয়ারের যাত্রা থেকে শুরু করে আমার ক্লায়েন্ট দের সাথে যে সকল কনভারসেশন হয় বা ক্লায়েন্টদেরকে আমি কিভাবে ম্যানেজ করি, এই সকল কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ফাইনালি যেটা হচ্ছে বলার, সেটা হচ্ছে হ্যাঁ, আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং এর সাথে থাকেন তাহলে অবশ্যই আপনার ফিউচারটা ব্রাইট হবে। হ্যাঁ, আপনার ফিউচারটা এনলাইটিং হবে, এটা আসলে কনফার্ম। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আমি কখনোই বলবো না যে আপনি এই কোর্সটা বা একটা পেইড কোর্স আর একটা প্রফেশনাল কোর্স যেটাই করেন না কেন, আপনি 5 দিন বা 7 দিন বা 1 মাস 2 মাস বা 5 মাসের ভেতরে আপনি ইনকাম করবেন, আমি কিন্তু এটা কখনোই বলতে পারি না, বা এটা আসলে বলা সম্ভব না। কেউ যদি আপনাকে কখনো বলে যে আমাদের এখান থেকে কোর্স করেন, কোর্স করার পরে 2 মাসের ভেতরে আপনি ইনকাম করতে পারবেন, আমি একদম কনফার্ম করে বলতেছি, তো এটা আসলে বলবো টোটালি হচ্ছে আপনাকে জাস্ট আই ওয়াশ করছে, আর কিছুই না। হ্যাঁ, আপনার ইনকাম কবে থেকে শুরু হবে এটা একমাত্র উপর আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড়া আর কেউই এটা বলতে পারে না। তো সেই ক্ষেত্রে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং আপনাকে কাজ করে যেতে হবে স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে একটা সময় দেখা যাবে যে অবশ্যই আপনি একটা ভালো ক্যারিয়ারে চলে আসছেন এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে। হ্যাঁ, ক্যারিয়ারটা অবশ্যই আপনার ব্রাইট হবে।
তো যাই হোক, আমরা এখন একটু বোঝার চেষ্টা করব যে আসলে মার্কেটিংটা কেন করতে হবে, আর মার্কেটিং করতে হইলে আসলে মার্কেটিং এর যে কমন যে জিনিসগুলো আছে বা একদম বেসিক যে পয়েন্টগুলো আছে সেগুলো আসলে কিভাবে কি কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো দেখেন, আমি মার্কেটিং করব, এখন মার্কেটিংটা করব কিসের জন্য? হয় আমার নিজের জন্য অথবা আমার ক্লায়েন্টের জন্য। এখন দেখেন, আমি যদি নিজের জন্য মার্কেটিং করি স্বাভাবিকভাবে, তাহলে কি হয়তোবা আমি কোনো সার্ভিস প্রোভাইড করি, অথবা আমি কোনো কি করি, আমি হয়তোবা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছি। অথবা যদি ক্লায়েন্টের কথাও আপনি ভাবেন, দেখেন হয়তোবা ক্লায়েন্ট কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য আপনাকে হায়ার করবে, অথবা তার কোনো সার্ভিস বা সে সার্ভিস প্রোভাইড করে সেই সার্ভিসটা প্রমোট করার জন্য আপনাকে কি করবে, আপনাকে হচ্ছে সে হায়ার করবে। তাহলে স্বাভাবিকভাবে দেখেন প্রথমে কি হচ্ছে, কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে যেটা ভ্যালুয়েবল, রাইট? মার্কেটে এমন কোনো কিছু আপনাকে নিয়ে আসতে হবে যেটা ভ্যালুয়েবল। আপনি এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসলেন বা এমন কোনো সার্ভিস নিয়ে আসলেন যে সার্ভিসটা বা প্রোডাক্টটা মার্কেটের সাথে একদমই যাচ্ছে না। লাইক দেখেন, এখন কিন্তু বাংলাদেশে সামার সিজন আসতে চলেছে, রাইট? তো দেখেন, সামার সিজন আসতে চলেছে, কিন্তু ঢাকাতে কিন্তু অলরেডি সামার সিজন চলে আসছে, কারণ অনেক মোটামুটি ভালোই গরম পড়তেছে। হ্যাঁ, এই যে সময়টা, আমি যদি এখন একটা সোয়েটার তৈরি করা শুরু করি, তাহলে স্বাভাবিকভাবে কি সেটা কিন্তু সময় উপযোগী হচ্ছে না, কারণ আমার যারা টার্গেট অডিয়েন্স বা ঢাকাতে যারা আছে তারা কিন্তু এখন শীতের পোশাক একদমই কিনবে না, তাই না? স্বাভাবিকভাবে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আমাকে এমন একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যেটার মার্কেটে এখন ভ্যালু আছে। হ্যাঁ, সেটা হতে পারে কোনো প্রোডাক্ট, হতে পারে কোনো সার্ভিস। এরপরে আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্টটা তৈরি করাই কিন্তু এনাফ না আমার প্রোডাক্টটা সেল হওয়ার জন্য। আমি অনেক প্রোডাক্ট তৈরি করেছি, কিন্তু আমার প্রোডাক্টটা আমি কারোর সামনে নিয়ে গেলাম না। হ্যাঁ, আমি কাউকে দেখাইলাম না, কাউকে জানাইলাম না, তাহলে দেখেন কি, আমি কি এই প্রোডাক্টটা সেল করতে পারবো? আমি এই প্রোডাক্টটা কিন্তু একদমই সেল করতে পারবো না। স্বাভাবিকভাবে তাহলে আমাকে প্রোডাক্টটা সেল করতে হইলে আমার টার্গেট অডিয়েন্সের সাথে আমাকে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। আমার প্রোডাক্টের ভালো দিকগুলো আমার আমার যারা টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে বুঝাইতে হবে। আমার যেটা সার্ভিস বা আমি যে সার্ভিসটা প্রোভাইড করব সেই সার্ভিসের বেনিফিটস গুলো আমার আমার টার্গেট অডিয়েন্সকে বুঝাইতে হবে। ফাইনালি যখন আমি একজন অডিয়েন্সকে ভালোভাবে বুঝাইতে পারবো, তার সাথে ভালোভাবে একটা কমিউনিকেশন বিল্ড করতে পারবো, তখন কিন্তু সে কি হবে, আমার অডিয়েন্স থেকে হয়ে যাবে আমার হচ্ছে কি, আমার কাস্টমার। অর্থাৎ যখন সে আমার কাস্টমার হবে, তার আগ মুহূর্ত পর্যন্ত সে থাকবে অডিয়েন্স, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ফাইনালি তার কাছে আমার প্রোডাক্ট আর আমার সার্ভিসটা ডেলিভার করব। তাহলে প্রথম দাঁড়াচ্ছে আমাকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে একটা প্রোডাক্ট হতে পারে, একটা সার্ভিস হতে পারে। এই প্রোডাক্ট আর সার্ভিসটা সেল করার জন্য আমাকে অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে হবে। আর ফাইনালি কমিউনিকেট করার পর আমি যাকে কনভিন্স করতে পারবো, তার কাছে আমি প্রোডাক্ট আর সার্ভিসটাকে ডেলিভার করে দিব। তো এই তিনটা স্টেপ হচ্ছে একদম বেসিক স্টেপ। এই তিনটা স্টেপ ছাড়া আসলে কোনো বিজনেস কিন্তু স্টার্টই হতে পারে না। দেখেন, আপনি কোনো প্রোডাক্ট তৈরি করা ছাড়া ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন করতে পারেন না কোনো ক্লায়েন্টের সাথে, কোনো অডিয়েন্সের সাথে, কারণ আপনি কি নিয়ে কথা বলবেন তার সাথে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখেন কি করতে হবে, আগে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে। আবার খেয়াল করে দেখেন, ভ্যালু ক্রিয়েট করলাম কিন্তু কমিউনিকেট করলাম না, আমি চাচ্ছি একবারে ডেলিভার করতে, এইটাও কিন্তু পসিবল না। তার মানে এই তিনটা স্টেপ আপনাকে কিন্তু অবশ্যই পার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু জাস্ট হচ্ছে ক্লিয়ার করবেন যে সবাই বুঝতে পারছেন কিনা। ওকে, ফাইন। ওকে, তো ফাইন, আমরা ক্রিয়েট ভ্যালু কমিউনিকেট ডেলিভারে ছিলাম। এরপরে আসেন, এখন এই যে প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমি তৈরি করলাম, আহ, যেটা আমাকে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করার পরে সেটা ডেলিভার করব। এই যে কমিউনিকেশনটা আমি এখন করব, কমিউনিকেশনটা আসলে আমি কোন মাধ্যমে করব? আমি কি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে করব, আদারওয়াইজ কি আমি ট্রেডিশনাল মার্কেটিং এর থ্রুতে করব? দুইটা থেকে তো যে কোনো একটা বাছতে হবে, তাই না? তো স্বাভাবিকভাবে দেখেন, মার্কেটিং আপনি যেভাবেই করেন না কেন, প্রথমে আপনার একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, একটা কমিউনিকেশন করতে হবে সেই ভ্যালুটা সেল করার জন্য, দেন ডেলিভার করতে হবে ভ্যালুটা। তো এই তিনটে স্টেজে আপনি কাজ করবেন, এবং এইটা আপনি দুইটা ওয়েতে
এইটার প্রমোশন করতে পারেন আপনার প্রোডাক্ট আর সার্ভিসের। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে, আর একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর থ্রুতে। তো দেখেন এই যে কথাটা, এই কথাটা আসলে আমার কথা না, এটা হচ্ছে ফিলিপ কটলারের কথা, যাকে আসলে মার্কেটিং এর জনক বলা হয়। তো আমি জাস্ট আপনাদেরকে ওনার কথাগুলোই এক্সপ্লেন করলাম যে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, সেটাকে পিপলের কাছে নিয়ে যেতে হবে, কমিউনিকেশনের মাধ্যমে করতে হবে তাদের সাথে আমাকে, দেন ডেলিভার। আর এই সকল কাজগুলো আমি করতে পারি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আর ট্রেডিশনাল মার্কেটিং এর থ্রুতে। তো ফাইন, এরপরে এখন ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? কারোর কোনো আইডিয়া আছে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মার্কেটিং করা। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা হচ্ছে আপনার প্রোডাক্ট অর সার্ভিস ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রমোট করাটাকে বলতেছি আমরা ডিজিটাল মার্কেটিং। প্রমোট করা বলতে সবার কাছে পৌঁছানো। হ্যাঁ, তো আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি আমার প্রোডাক্ট আর সার্ভিসটাকে সবার কাছে পৌঁছাইতে পারি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হোপফুলি সবাই বুঝতে পারছি, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিজিটাল মার্কেটিং, আমি যেটার থ্রুতে আসলে প্রোডাক্ট আর সার্ভিসটাকে প্রমোট করব, এই জায়গাতে আসলে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন, আমাকে একটু জাস্ট চ্যাট বক্সে লেখেন যদি আপনাদের আনমিউট হইতে প্রবলেম হয়। আমরা কি টেলিভিশন কমার্শিয়াল দেখি না? আমরা তো টিভি অ্যাডস দেখি, রাইট? টিভি অ্যাডস দেখি, আমরা হচ্ছে মোবাইলে এসএমএস পাই, ঠিক কিনা? জি। এখন আমাকে বলেন তো এটাকে কি ডিজিটাল মার্কেটিং বলা যাবে কিনা? টেলিভিশন অ্যাডটাকে জাস্ট আমরা যদি একটু ক্লিয়ার করি, টেলিভিশন অ্যাডস যেগুলো আমরা পাই বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে, এইগুলাকে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং বলবো কিনা? জি না, বলা যাবে না। কেন? টেলিভিশন তো একটা ডিজিটাল ডিভাইস, ঠিক কিনা? টেলিভিশন তো একটা ডিজিটাল ডিভাইস। দেখেন, স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশে একটা, আসলে বাংলাদেশ না বলতে গেলে একটু ডিপলি যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কি হচ্ছে। আমরা আসলে ডিজিটাল মার্কেটিংটার ভেতরে বাংলাদেশের যে সকল কোর্স গুলো আছে সবাই কিন্তু আমরা দেখাচ্ছি হচ্ছে আপনার ইন্টারনেট মার্কেটিং, ঠিক আছে? টেলিভিশনের মাধ্যমে যে মার্কেটিংটা হয় এটাকেও ডিজিটাল মার্কেটিং বলতে হবে, কারণ সেটা কিন্তু ডিজিটাল ডিভাইস। আমাদের ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা অনুযায়ী সেটা কিন্তু কি অ্যাপ্রোপ্রিয়েট আছে, সে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মার্কেটিং হচ্ছে। বাট এখানে কথা হচ্ছে সেটা ইন্টারনেট মার্কেটিং না। আর আমরা আসলে ডিজিটাল মার্কেটিং হিসাবে এখন যেটাকে সবাই অ্যাডাপ্ট করেছি, এটা আসলে ইন্টারনেট মার্কেটিং। বুঝতে পেরেছি? জি। ওকে, তো ফাইন। জাস্ট আমি আবার একটু স্লাইডটাতে আসি। তো আমাকে জাস্ট তাহলে কি করতে হবে? ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা যদি মার্কেটিং করি সেটাকে ডিজিটাল ডিভাইস মানে ডিজিটাল মার্কেটিং বলবো, বাট আমাদের হচ্ছে মেন ফোকাসিংটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম বা ইন্টারনেট মার্কেটিং যেটাই আমি বললাম, আর ট্রেডিশনাল মার্কেটিং কোনগুলো কিছুক্ষণ পরেই আসতেছে। এইটার ভিতরে কিছু যে সকল হচ্ছে আপনার ডিফারেন্স গুলো বা বেনিফিটস গুলো ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এ বেশি পাওয়া যায়, এটা নিয়ে একটু আলোচনা করবো। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর নতুন একটা কি অধ্যায়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হচ্ছে নিউ ওয়ে। স্বাভাবিকভাবে নতুনত্ব কিন্তু সবসময় ভালো, আমি যেটা বলবো। আর ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে কি টোটালি হচ্ছে বলতে গেলে একটা ওল্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা আসলে হচ্ছে দিন ফুরায় গেছে অলরেডি। হ্যাঁ, এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এ আমরা যে মার্কেটিং গুলা করি বা ইন্টারনেট মার্কেটিং এ যে আমরা যে মার্কেটিং গুলা করি, এখানে কমিউনিকেশনটা হয় ইন্টারঅ্যাক্টিভ এবং টু ওয়ে কমিউনিকেশন। দেখেন, আমরা বিভিন্ন ফেসবুক পেজে মেসেজ করি, আমরা বিভিন্ন পোস্টে কমেন্ট করি, সেখান থেকে কিন্তু আমার পেজের ওনার আমাকে রেসপন্স করে, কমেন্টের রেসপন্স করে। দেখেন, কমিউনিকেশনটা হচ্ছে কিন্তু টু ওয়ে। বাট আমরা যদি আপনার ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলি, লাইক টেলিভিশন অর রেডিও অ্যাড, টিভি অর রেডিও অ্যাড, যেগুলোতে দেখেন আমরা যে অ্যাডভার্টাইজ গুলো পাই, এখানে কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়।
টিভিতে একটা অ্যাড হচ্ছে, লাইক আপনার যে কোনো প্রোডাক্টের একটা অ্যাড হচ্ছে, গ্রামীণ ফোন একটা অ্যাড দিচ্ছে। আমি কি ডিরেক্টলি গ্রামীণ ফোনের সাথে ওই টেলিভিশন অ্যাডের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবো? কোনোভাবেই কিন্তু সম্ভব না, রাইট? তাহলে দেখেন, ট্রেডিশনাল মার্কেটিং হয় ওয়ান ওয়ে। এছাড়া ট্রেডিশনাল মার্কেটিং এ যদি আমি কারো কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে হয়তো আপনার আরো ক্লিয়ার হবেন। আমরা যে কি আপনার বিভিন্ন সময় বিভিন্ন লিফলেট পাই না, নামাজে নামাজে যখন যাচ্ছে জুম্মার দিন, নামাজ থেকে বের হওয়ার পরে কিন্তু কি ওই যে ওখানে আমাকে হচ্ছে কয়েকটা লিফলেট ধরায় দেয়। ফার্ম গেটে গেলে তো মাস্ট বি পাবেন। হ্যাঁ, ফার্ম যারা ঢাকাতে থাকেন, ফার্ম গেটে গেলে তো কি কেউ না কেউ আপনার হাতে একটা কাগজ ধরা দিবেই। তো স্বাভাবিকভাবে দেখেন, এই যে কাগজটা ধরায় দিল, ওনার কাজটা কিন্তু কি কাগজটা আপনার হাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়া। তাহলে এখানে কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান ওয়ে। আপনি কোনো কিছু বলবেন কি বলবেন না, সেটা কিন্তু পরে সেখানে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করবেন, তাই না? তো সেক্ষেত্রে কমিউনিকেশনটা হচ্ছে এখানে ওয়ান ওয়ে। আবার এই যে বিভিন্ন বিল বোর্ডে বিশাল বিশাল আপনার কি থাকে, আপনার পোস্টার লাগানো থাকে, দেখেন ওইটাকে জাস্ট আমি দেখতেই পাচ্ছি, আমি পড়তেছি, আমি দেখতেছি, তাহলে কি ওয়ান ওয়ে। আমার কোনো ইনপুট দেওয়ার কিন্তু কোনো অপরচুনিটি সেখানে থাকছে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এ কিন্তু এই অপরচুনিটিটা থাকছে। এরপর দেখেন, কাস্টমার কাম টু ইউ ভায়া সার্চ ইঞ্জিন, রেফারেল অল সোশ্যাল মিডিয়া। আমি কি করলাম, আমি একটা মোবাইল বিক্রি করব, আমি একটা ওয়েবসাইট পারচেস করলাম, ওয়েবসাইটটাতে মোবাইলটা অ্যাড করলাম, অনেক সুন্দর সুন্দর কিছু ছবি দিলাম, দেওয়ার পরে আমি এই ওয়েবসাইটটা এসইও করলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলাম, যার ফলে কি হলো, আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন লাইক গুগল বা বিং এ আমার একদম প্রথমে চলে আসলো। এই যে গুগল বা বিং এ একদম প্রথমে চলে আসলো, স্বাভাবিকভাবে দেখেন আমাকে কি কারোর কাছে যেতে হচ্ছে? যে ওই মোবাইলটা কিনতে চায় সেই কিন্তু গুগলে যে সার্চ করবে, সার্চ করার পরে সে কিন্তু আমাকে খুঁজে নেবে। তাহলে দেখেন, আমাকে কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হইতেছে না। যার প্রোডাক্টটা দরকার সে হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে বা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বা রেফারেলের মাধ্যমে কিন্তু আমার কাছে চলে আসতেছে। কিন্তু যদি আমি সেটা ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলি, লাইক টিভি, রেডিও, ব্যানার, অ্যাডভার্টাইজিং, আবার যে কোল্ড কল যেগুলো হয়, প্রিন্ট মিডিয়া যেগুলো আছে লাইক ব্যানার, ফেস্টুন যেগুলো থাকে, সবকিছু দেখেন যে কি হচ্ছে, আমাকে মানুষের কাছে যেতে হচ্ছে। আমি কি করতেছি, একটা লিফলেট প্রিন্ট করে আমি যে রাস্তায় দাঁড়ায় আছি বিভিন্ন মানুষের কাছে একটা একটা করে দিতেছি। তারা দেখেন, আমি কিন্তু মানুষের কাছে যাইতেছি আমার প্রোডাক্ট সার্ভিস সেল করার জন্য, যেটা আসলে ট্রেডিশনাল মার্কেটিং এ। আর ডিজিটাল মার্কেটিং এ তাহলে আমাকে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ আমাকে হচ্ছে আপনার মানুষের কাছে যেতে হচ্ছে না, মানুষজন কিন্তু আমার কাছে চলে আসতেছে। এরপরে আছে আমার দেখেন যে কি, আমি হিউজ পরিমাণে পিপলের কাছে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে পৌঁছাইতে পারি। আমার ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আমি শুধুমাত্র বাংলাদেশ বা আমার ঢাকা এরকম কোনো লোকেশনে ফিক্সড না থেকে আমি কিন্তু যে কোনো জায়গাতে মার্কেটিং করতে পারি। কিন্তু যদি ট্রেডিশনাল মার্কেটিং এর কথা বলেন, আপনি বাংলাদেশে বসে কিন্তু একটা ইউএসএ তে ওই লিফলেট বিতরণ করতে পারবেন না, তাই না? বা করতে পারবেন না বললে ভুল হবে, পারবেন অনেক বেশি, কিন্তু সেখানে আপনার কস্টিং যাবে, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এ হিউজ পরিমাণ পিপলের কাছে খুব ইজিলি পৌঁছাইতে পারি, যেটা কিন্তু আসলে আমার ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে পসিবল না। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেখানে খুবই কস্ট কম দরকার পড়ে, কস্ট ইফেক্টিভ আপনার ডিজিটাল মার্কেটিংটা। আর যেটা আসলে হচ্ছে আপনার ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে এক্সপেন্সিভ। কারণ আপনি যদি একটা টিভি অ্যাড দিতে চান, তাহলে কিন্তু কি সেখানে অনেক বেশি পে করতে হয় আপনাকে। তারপরে সেখানে কন্টেন্ট গুলা কোয়ালিটিফুল হওয়ার একটা ব্যাপার থাকে। এখন তো কি ফেসবুকে দেখেন, মানুষ মোবাইল দিয়েই কিন্তু একটা ভিডিও করে সেটা কিন্তু ফেসবুকে অ্যাড আকারে রান করে দিতেছে এবং প্রোডাক্ট কিন্তু সেল হইতেছে। কিন্তু আপনি টিভিতে যখন যাবেন, তখন কিন্তু আপনার আরো আনুষঙ্গিক অনেক কিছু কোয়ালিটি বা অনেক কিছু সেখানে কিন্তু ম্যাটার করবে। তো সেক্ষেত্রে ট্রেডিশনাল মার্কেটিংটা খুবই এক্সপেন্সিভ, ডিজিটাল মার্কেটিংটা সেই তুলনায় খুবই কি ইনএক্সপেন্সিভ আর কস্ট ইফেক্টিভ বলতে পারি আমরা। এরপরে হচ্ছে দেখেন, আমি প্রিটি মাচ শিওর যে আজকে যারা আপনার জয়েন করেছেন, আচ্ছা আমাকে একটু বলেন তো, আমরা তো মোটামুটি অনেকেই জয়েন করছি এখন পর্যন্ত। এখানে আমি দেখতে পাচ্ছি 16 জন জয়েন করেছে, আমি 17 জন হইলো এখন। আমার কাছে একটু বলেন, চ্যাট বক্সে বললেও হবে আর ভয়েস দিয়ে বললেও হবে, যে এখানে যারা জয়েন করেছেন
ডিজিটাল মার্কেটিং এ আপনার ইন্টারেস্ট নাই এমন কি কেউ আছেন? আমরা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আসছি, তাই না? স্বাভাবিকভাবে আমাকে জাস্ট একটু জি বলেন, কেউ কি এমন আছেন যে ডিজিটাল মার্কেটিং আপনার ইন্টারেস্ট না? মনে হয় না কেউ আছে, কারণ না হলে তো আপনি এখানে আসতেনই না, তাই না? যদি এটা হইতো তাহলে তো আপনি এখানে আসার কোনো দরকারই ছিল না। এখন এটা আমি বলতে পারি যে আপনারা যে 17 জন বা 16 জন জয়েন করেছেন ডিজিটাল মার্কেটিং এর টপিকটাকে একটু ভালোভাবে বোঝার জন্য বা জানার জন্য, সবাই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করবেন এমনটা না। হ্যাঁ, এটা তো জাস্ট আমি আপনাদেরকে বলতে পারি কি 5টা ক্লাস আসলে কতই বা আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আমি চেষ্টা করবো আমার এখান থেকে বেস্টটা দেওয়ার জন্য, কিন্তু কতটা দেখাতে পারবো সেটা আসলে সময় বলে দিবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সাগরের মতো। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে সবাই যে আসলে ডিজিটাল মার্কেটিং করবেন বা শিখবেন, এটা বলাটাও আসলে কনফিডেন্টের সাথে আমি বলতে পারবো না। হ্যাঁ, হয়তো বা এখানে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি কারোর গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্ট আছে, কারোর হয়তো বা ওয়েব ডেভেলপমেন্টের প্রতি ইন্টারেস্ট আছে, কারোর হয়তো বা অন্য কোনো টপিকের প্রতিও ইন্টারেস্ট থাকতে পারে। যে আপনি একটা আইটি ট্রেনিং করবেন এটা আপনি কনফার্ম, কিন্তু আপনি লিটল বিট কনফিউজড যে আমি আসলে ডিজিটাল মার্কেটিং করব নাকি ওয়েব ডেভেলপমেন্ট করব নাকি অন্য কোনো টপিক নিয়ে কাজ করব। তো এরকমটা হইতেই পারে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যারা কনফিউজড, এখন আমি যেটা দেখাবো তাদের কনফিউশনটা হোপফুলি এবার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন আমি একটা স্ক্রিনশট এখানে অ্যাড করেছি, যেটা হচ্ছে গুগল ট্রেন্ডস এর। যদিও স্ক্রিনশটটা দেখানোর থেকে লাইভ আপনাদেরকে আমি এখন দেখাবো, সেক্ষেত্রে বেস্ট হবে। তো দেখেন আমি জাস্ট একটু ওভারভিউ এখানে আছে, এখানকার থেকে আমি জাস্ট চলেই যাই, গেলেই ভালো হবে। হ্যাঁ, কারণ আমি তখন একদম কোন দিনে কেমন ছিল সবটা দেখাইতে পারবো। তো গুগল ট্রেন্ডস নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম। এটা কিন্তু আমার না। দেখেন একটু, আমি যদি একটু ওয়েবসাইটের অ্যাড্রেসটার দিকে খেয়াল করি, trends.google.com, অর্থাৎ এটা গুগলের প্ল্যাটফর্ম। আমার তথ্য বা আমি যেটা চাচ্ছি সেটাই যে গুগল দিবে, ব্যাপারটা একদমই এরকম না। গুগলের কাছে যে ইনফরমেশন আছে সেটাই গুগল দিবে। তো যাই হোক, আমি এখানে একটু সার্চ করব ডিজিটাল মার্কেটিং দিয়ে। হ্যাঁ, তো আমি এখানে একটু সার্চ টার্ম ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে এই জায়গাটা দেখেন যে আমার বাংলাদেশের ডেটাগুলো শো করতেছে এখন, কিন্তু আমার বাংলাদেশের ডেটা আসলে দরকার নেই, আমি ওয়ার্ল্ড ওয়াইড ডাটা দেখবো। এখান থেকে জাস্ট আমি বাংলাদেশ থেকে চেঞ্জ করে দিয়ে দিলাম ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা গতকালকে রেজাল্ট দেখাচ্ছে। আমি গতকালকে না, আমি চাচ্ছি লাস্ট 5 ইয়ার্স এর ডাটা দেখতে। তো স্বাভাবিকভাবে 5 ইয়ার ও হাইপ চলতেছে। এবং খেয়াল করে দেখেন যে এইদিকে আপনার 24 সালের লাস্টের দিক থেকে কিন্তু, লাস্ট না ফার্স্টের দিক থেকে কিন্তু কি এটা আরো উপরের দিকেই যাইতেছে। হ্যাঁ, বলতে পারি যে কি নিচে নামার কোনো সম্ভাবনা নাই, সবসময় সে আপনার উপরের দিকে, মাঝে মাঝে কিছুটা নিচে নামছে। তো এটা আসলে নর্মাল ফ্যাকচুয়েশন, এটা আসলে কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি এখানে একটু কম্পেয়ার করবো এবার। এখানে জাস্ট কম্পেয়ার, যে আমি জাস্ট সার্চ করি গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন দিয়ে আমি একটু সার্চ করে দেখি, গ্রাফিক ডিজাইনের আমার ডাটাটা আসলো। এর পাশাপাশি আমি আরো কিছু দিব, ভিডিও এডিটিং, দিলাম। এরপরে দেই ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে দিলাম আপনার হচ্ছে লাইক 3D অ্যানিমেশন। সর্বোচ্চ আমরা 5টা আসলে সার্চ টার্ম এখানে দিতে পারি। আপনি আরো ডিফারেন্ট, আমি তো ওয়েটা দেখাই দিলাম, আপনি আরো ডিফারেন্ট টপিক দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখবো এবার এই জায়গাতে। খেয়াল করে দেখেন, অ্যাভারেজে যদি বলি, ডিজিটাল মার্কেটিং অ্যাভারেজ হচ্ছে 74 স্কোর আছে অলওয়েজ লাস্ট 5 ইয়ার্স এর, যেখানে ভিডিও এডিটিং আছে, সরি গ্রাফিক ডিজাইন আছে 30, যেখানে ভিডিও এডিটিং আছে 26। এখানে দেখেন যে আমার কি ওয়েব ডেভেলপমেন্ট একদমই নাই। এরপরে 3D অ্যানিমেশন আছে 6। তো স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন যে এই যে সময়টা, এখানে কিন্তু খেয়াল করে দেখেন যে 2024 সালের জানুয়ারির 14 থেকে জানুয়ারির 20 তারিখ, এই সময়কালের ভেতরে গ্রাফিক ডিজাইনের সার্চ ট্রেন্ড ছিল 85, যেখানে সরি গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর, যেখানে গ্রাফিক ডিজাইনে ছিল 33, ভিডিও এডিটিং এ 31, ওয়েব ডেভেলপমেন্ট 0, 3D অ্যানিমেশন 8। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে মার্কেটে আসলে কোন টপিকটা বেশি হাইপে আছে এখন। স্বাভাবিকভাবে তাহলে আমার কোনটা শেখা উচিত এখানে কিন্তু ক্লিয়ার। তবে হ্যাঁ,
আমি আপনি যেভাবে দেখতেছি যে ডিজিটাল মার্কেটিং এর অনেক বেশি সার্চ হচ্ছে, অন্য মানুষও কিন্তু এখানে কি দেখতেছে, তাহলে কি ডিজিটাল মার্কেটিং এ কম্পিটিশনও বেশি আছে, এটাও ট্রু। কাজ যেখানে বেশি থাকবে মানুষজন যে সেখানেই যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এখন কথা হচ্ছে তাহলে আমার কি যাওয়া ঠিক হবে কিনা? অবশ্যই যাওয়া ঠিক হবে। কেন বলতেছে অবশ্যই যাওয়া ঠিক হবে? কারণটা হচ্ছে মার্কেটে এখন পর্যন্ত খুবই হাইলি স্কিলড পিপল নাই। আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং টপিকটাকে ভালো মতো আয়ত্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য এটাকে খুবই ভালোই আপনার জন্য একটা ভালো রেজাল্ট কিন্তু আসবে। একটু খেয়াল করে দেখি, দেখেন এটা কিন্তু বাংলাদেশের সার্চ হচ্ছে ব্যাপারটা একদমই এরকম না। খেয়াল করে দেখেন যে এখানে কি আপনার হচ্ছে ইউনাইটেড স্টেটে ডিজিটাল মার্কেটিং এর থেকে গ্রাফিক ডিজাইনটা 1% বেশি সার্চ হচ্ছে। কিন্তু যদি আমি বলি কানাডার কথা, কানাডা দেখেন 38%। রাশিয়ার কথা যদি বলেন, রাশিয়াতে খেয়াল করে দেখেন 78% আপনার টাইম কিন্তু ডিজিটাল মার্কেটিং টপিকটা নিয়ে সার্চ করা হচ্ছে। এবং এখানে দেখেন যে আপনার ব্রাজিল আছে, ব্রাজিল দেখেন 93। তো স্বাভাবিকভাবে কোন কান্ট্রিকে টার্গেট করতে হবে, কোন কান্ট্রিকে আসলে আমার টার্গেটে লেস প্রায়োরিটিতে রাখতে হবে, সবকিছুই কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে পেতে পারি। তাহলে মোটামুটি কি বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা, এই সেক্টরটা কিন্তু আলটিমেটলি আপনার মার্কেট ডিমান্ড হিউজ। এখন সময় এবং আপনার হচ্ছে যে মেধা কাজে লাগাইতে হবে। এই যে সময় আমরা এখন যে টাইমটা এখন এক্সপেন্ড করতেছি অন্য পারপাসে বা অন্য কাজে, সেটাকে যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, হয়তোবা 6 মান্থ, হয়তোবা 1 ইয়ার, হয়তোবা 2 ইয়ার্স, হয়তোবা তার থেকে বেশি। আমি বলবো না যে এর ভিতরে আপনি ইনকাম হবে, তবে আপনি যদি লেগে থাকেন ইনকাম আপনার হবে, এইটা আমি কনফিডেন্টের সাথে বলতে পারি। আমি ফার্স্ট ডে হিসেবে আজকে বেশি টাইম নিব না, আপনাদেরকে একদমই প্রেশার দিতেছি না আজকে। নেক্সট ডেতে যখন আমি টপিকগুলো দেখানো শুরু করব তখন হয়তো বা একটু বেশি টাইম লাগবে। হ্যাঁ, তো আজকে আমরা আপনার দেখা যাবে যে হয়তো বা উইদিন 30 মিনিটস আমাদের হচ্ছে টোটাল সেশনটা কভার হয়ে যাবে। হ্যাঁ, ফাইন। এরপরে আমরা একটু যাওয়ার চেষ্টা করি আসলে আপনার ডিজিটাল মার্কেটিং শিখে বা শিখতে গেলে কোন কোন টপিক আসলে আমার আমার শেখা উচিত, বা কোন কোন টপিকগুলো আসলে খুবই ট্রেন্ডি। আমি প্রথমে না, কিছুক্ষণ আগে একবার বলেছি ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি একটা সাগরের মতো। এখানে এত পরিমাণে টপিক আছে যেটা আপনার আসলে আমি বলে শেষ করতে পারবো না। আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে এই মার্কেটটা খুবই ডাইনামিক, আপনার চেঞ্জেস আসে, অর্থাৎ সবসময় কি নতুনত্ব, সবসময় নতুনত্ব। তো আমি যদি একজন ভালো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে যদি সবার সামনে থাকতে চাই, তাহলে অবশ্যই যেটা করতে হবে আমাকে আমাকে হচ্ছে কি আপ টু ডেট থাকতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং এর ভেতরে আপনার খুবই কমন দুটো টপিক হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর পাশাপাশি সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM নামেও আরেকটা টপিক আছে, যেটা এই স্লাইডে আমি অ্যাড করি নাই, কিন্তু ওইটা নিয়েও আমরা একটা ধারণা নিব আমাদের সেশনের লাস্ট ক্লাসটাতে। হ্যাঁ, আমরা এই যে গুগলে অনেক সময় যাই, গুগলে দেখা যায় কি অ্যাড লেখা থাকে। হ্যাঁ, তো এই যে অ্যাড গুলা লেখা থাকে, এই অ্যাড গুলা আসলে হচ্ছে কি আমার SEM এর পার্ট। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছুই নেই। আমরা সবাই আসলে সোশ্যাল মিডিয়ার সাথে এত বেশি ভাবে, মানে এত বেশি কানেক্টেড স্বাভাবিকভাবেই, তো সেক্ষেত্রে এটা আসলে আমরা সবাই এখন এটার ভুক্তভোগী। হ্যাঁ, যে ফেসবুকে আমি কোনো ভিডিও দেখতে যাচ্ছি, একটা ভিডিও পরে একটা অ্যাড, বা দুইটা ভিডিও পরে একটা অ্যাড, কন্টিনিউয়াসলি এটা আসতেই থাকতেছে। তো স্বাভাবিকভাবে এই সবকিছু হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতরে। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে আমরা যদি একটু ক্লাসিফাইড করার চেষ্টা করি, যদি এটা আমরা পাবো, আমি একটু জাস্ট এখন সামারিটা দিয়ে যাই। যদি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে ক্লাসিফাইড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ করতে পারবো 3 ভাগে। প্রথমত হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং, অর্থাৎ কোনো প্রকার কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া ভালো পারফরমেন্স নিয়ে আসার জন্য যে সকল অ্যাক্টিভিটিস আমরা করবো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, সেটাকে আমরা বলবো আমি সেটাকে বলবো অর্গানিক মার্কেটিং। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন কোশ্চিনটা হচ্ছে ইনফ্লুয়েন্সার কারা, আমাকে বলেন তো দেখি, ইনফ্লুয়েন্সার কারা? আমি ওয়েট করতেছি আপনাদের অ্যান্সারের জন্য। ব্লগার, ইউটিউবার, ওকে। আচ্ছা, আমি কয়েকজনের নাম বলি।
আমি কি এদেরকে ইনফ্লুয়েন্সার বলবো কিনা সেটা একটু আমাকে জাস্ট বলবেন। হ্যাঁ, খুবই ভাইরাল, মানে ভাইরাল বলতে খুবই বেশি আর কি কন্ট্রোভার্সি চলতেছে একজনকে নিয়ে, সেটা হচ্ছে কি অপু ভাই। হোপফুলি মানে সবাই না ছিল, দুই একজন চেনেন। ওই যে বিএমডাব্লিউ গাড়ি কিনছে কদিন আগে, যেরকম একটা পোস্ট আসছিল আর কি। এখন আমাকে একটু বলেন যে এনাকে আমি ইনফ্লুয়েন্সার বলবো কিনা। জি, বলা যাবে, রাইট। স্বাভাবিকভাবে এনাকে অবশ্যই আমাকে ইনফ্লুয়েন্সার বলতে হবে। কেন? কারণ তারও একটা ফ্যান ফলোয়ার বেজ আছে, তাকেও অনেকে ফলো করে, তার মতো অনেকে হইতে চায়, ঠিক কিনা, তাই না? স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্সার হচ্ছে ওই সকল পিপল যাদের হচ্ছে একটা ফ্যান ফলোয়ার বেজ আছে, যাদের মতো অনেকে হইতে চায়, ঠিক আছে? স্বাভাবিকভাবে এদেরকে দিয়ে যদি আমরা মার্কেটিং করি তখন সেটাকে বলা হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আমি কাকে দিয়ে কাকে মার্কেট, মানে কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসটাকে আমি প্রমোট করাতে যাইতেছি। হ্যাঁ, দেখেন, আমি যদি এখন হিরো আলম বা অপু ভাইকে দিয়ে একটা এডুকেশনাল প্ল্যাটফর্মকে প্রমোট করতে চাই, লাইক ই শিখনের হয়ে আমি যদি ক্যাম্পে আমি যদি ওনাকে হায়ার করি যে ওনারা কি করবে, ই শিখনের মার্কেটিং করে দিবে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? ভালো হবে না। ভালো তো হবেই না, আপনারা যারা আছেন তারাও চলে যাবেন এখান থেকে, তাই না? অর্থাৎ আমার পজিটিভ হওয়ার থেকে নেগেটিভটা বেশি হবে। তাহলে দেখেন, স্বাভাবিকভাবে আমি কিন্তু চাইলেও আমার একটা এডুকেশনাল প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য কিন্তু কি আমি কিন্তু ওনাদেরকে হায়ার করতে পারি না। আমাকে তাহলে হায়ার করা উচিত কাকে? আমাকে হায়ার করা উচিত তাহলে আয়মান সাদিককে বলতে পারি আমি। কেন আয়মান সাদিককে প্রমোট করবো? কারণ উনি এডুকেশনাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে এবং খুবই কি এই ইন্ডাস্ট্রিতে, এডুকেশনাল ইন্ডাস্ট্রিতে উনি খুবই আপনার কি পপুলারিটি আছে ওনার বেশি, তাই না? তাহলে দেখেন, স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার সময় অবশ্যই আমাকে যেটা করতে হবে, প্রপার ইনফ্লুয়েন্সারদেরকে আমাকে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে কমিউনিকেশন করে আমাকে মার্কেটিং করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি চাইলেও কিন্তু ওনাকে হায়ার করতে পারবো না। কেন হায়ার করতে পারবো না? কারণ ওনার নিজেরও কিন্তু কি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে এবং উনি নিজের ক্ষতি করে অন্যের ভালো করতে কিন্তু কখনোই আগ্রহী হবে না, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে তাহলে হচ্ছে কি পাইলাম অর্গানিক, আর একটা পাইলাম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আর একটা আছে আপনার পেইড মার্কেটিং। আমরা ফেসবুকে আপনার কিছু পোস্ট আমাদের সামনে আসে, ফেসবুকে কিছু পোস্ট আমাদের সামনে আসে যেখানে ছোট্ট করে লেখা থাকে কি স্পন্সর্ড। এই যে পোস্টগুলা ছোট্ট করে লেখা আছে স্পন্সর্ড, এই পোস্টগুলো আসলে কি ফেসবুককে টাকা দেওয়া হয়েছে। ফেসবুককে টাকা দিয়ে আমি বলে দিয়েছি যারা ঢাকাতে থাকে, যারা স্টুডেন্ট, যারা এখন কোনো কোর্স করতে চাচ্ছে, তাদেরকে আমার এই পোস্টটা পৌঁছানো আছে। ফেসবুকে খুঁজে 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 আপনার এই ধরনের পিপল ফাইন্ড আউট করে তাদের কাছে আমার পোস্টটা পৌঁছায় দিতেছে। এখানে দেখেন, আমি ফেসবুককে টাকা দিয়ে যখন আমার ভালো পারফর্ম আনতে চাচ্ছি, আমার এঙ্গেজমেন্ট আনতে চাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি পেইড মার্কেটিং। তো দেখেন, স্বাভাবিকভাবে হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতরে কিন্তু তাহলে কয়েকটা টপিক পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, এর পাশাপাশি খুবই পপুলার আর একটা টপিক, সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এই যে গুগলে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য সার্চ করি, তাই না? বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য সার্চ করি। এখন দেখেন, আমি যদি সার্চ করি বাই এ ল্যাপটপ, আমি যদি গুগলে সার্চ করি বাই এ ল্যাপটপ, তাই না? এখন কি আমি রেজাল্ট পাবো না অনেকগুলা? আমি তো অনেকগুলো রেজাল্ট পাবো, রাইট? আমি যদি সার্চ করে দেখাই বাই এ ল্যাপটপ লিখে যখন আমি সার্চ করলাম, প্রথমে দেখেন এসেছে কে, স্টারটেক, এরপরে দেখেন দারাজ, এরপরে কম্পিউটার ভিলেজ, কম্পিউটার মেনিয়া বিডি, সোয়াপ আসছে, হ্যাঁ, এরপরে রায়ান্স কম্পিউটার আসছে। এখন ব্যাপারটা হচ্ছে, প্রথম যাদেরকে পাইলাম এদের কাছে তো ইনফরমেশনটা আছে, সব ঠিকঠাকই আছে। দেখেন তো, এই যে 10 নাম্বার পেজে যদি আমি যাই, দেখেন তো এইখানে একটা ওয়েবসাইট আসছে computersource.com.bd, পেয়েছি। আমি যদি এখন এই ওয়েবসাইটে একটু ভিজিট করি, দেখেন তো এখানে কি ল্যাপটপ পাওয়া যাচ্ছে কিনা? ল্যাপটপ কি পাওয়া যাচ্ছে?
ইজিলি পাচ্ছি, তাই না? কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি যখন একটা ল্যাপটপ কেনার জন্য সার্চ করবেন, তখন কি আপনি এই 10 নাম্বার পেজে যে কোনো পিপলকে খুঁজবেন? বলেন তো। 10 নাম্বার পেজে যে আমি সার্চ করব? কখনোই সার্চ করব না, তাই না? আমি কি করব, প্রথম পেজে যে সকল পিপল গুলো আছে, প্রথম 10 জন, এদের ভেতরে ভিজিট করব। ভিজিট করে যদি দেখি যে না, আমার আমি আমি কি আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, তখন কি করব, হয়তোবা সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে যেও যদি না পাই, তখন কি করব, আমি হয়তোবা থার্ড পেজে যাব। কিন্তু আমি কিন্তু কখনোই 10 নাম্বার পেজে যাব না, ঠিক কিনা? কিন্তু দেখেন, 10 নাম্বার পেজে যে পিপলটা ছিল, তার কাছে কি প্রোডাক্টটা আছে না? তার কাছে তো প্রোডাক্টটা আছে। আমি কিন্তু তার কাছে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমি ভাবতেছি ওর কাছে হয়তোবা ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট নাই। কারণ আমাদের মাথায় ঢুকে গেছে যারা আসলে আপনার ফার্স্ট পেজে আছে, তাদের কাছে আসলে হচ্ছে কি আপনার আমরা ভালো প্রোডাক্ট পাবো। জি, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রাইজ করেছেন, বলেন, আমি শুনতে পাচ্ছি। সাদাত, আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, হয়তোবা ভুলে এটা হয়ে গেছে। ওকে, তো ফাইন। তো দেখেন, তাহলে আমরা এই যে ফার্স্ট পেজে যে সকল পিপলকে পাচ্ছিলাম, আমাদের ধারণাই কি এদের কাছে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে, আর কারোর কাছে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না, আমি তাদের কাছে তাহলে যাবো না, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে দেখেন এই যে প্রথম পেজে থাকাটা কতটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি যদি প্রথম পেজে প্রথমে থাকতে পারি, তাহলে কিন্তু কি আমি হিউজ পরিমাণে অডিয়েন্স পাচ্ছি বা ট্রাফিক পাচ্ছি। আর ট্রাফিক যখন বাড়বে, ভিজিটর যখন আমার বাড়বে, তখন কিন্তু আমার প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটিও বেড়ে যাবে। তাহলে আমি যদি একটা ওয়েবসাইট নিই, সেই ওয়েবসাইটে আমার যাবতীয় প্রোডাক্ট রেখে দেই, কিন্তু আমি যদি সেই প্রোডাক্টটাকে এসইও ফ্রেন্ডলি করে সবার সামনে না নিয়ে আসি, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এসইও করতে হবে। এসইও করলে আমি ভালো একটা রেজাল্ট আনতে পারবো। এবং এসইও তে আসলে আমরা গুগলকে কোনো প্রকার কোনো টাকা দিব না। যেটা হবে সবকিছু অর্গানিক্যালি হবে। এখন কথা হতেছে যে আমি এই বাই এ ল্যাপটপের জায়গাতে আমি দিলাম ধরেন যে বাই এ ডোমেইন দিলাম। হ্যাঁ, বাই এ ডোমেইন লিখে সার্চ করার পরে খেয়াল করে দেখেন, এখানে প্রথমে এসেছে hostinger.com, তারপর দেখেন আসলে নেম চিপ, তারপর দেখেন আবার হোস্টিঙ্গার। হ্যাঁ, কিন্তু খেয়াল করে দেখেন এই যে hostinger.com এর উপরে একটা স্পন্সর্ড লেখা আছে। এই যে হোস্টিঙ্গার এর উপর লেখা আছে, নেম চিপের উপর দেখেন লেখা নাই। এর মানে হচ্ছে এই যে hostinger.com গুগলকে টাকা দিছে তাকে 1 নাম্বার দেখানোর জন্য। এবং দেখেন 1 নাম্বার দেখাচ্ছে একবার, এখানে দেখেন 3 নাম্বার আরো একবার দেখাচ্ছে। কারণ এটা দেখেন যে অর্গানিক, এটা এসইও এর মাধ্যমে এসেছে। আর এই যে ফার্স্ট যেটাকে দেখা যাচ্ছে, এটা এসেছে আসলে এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে। অর্থাৎ গুগলকে টাকা দেয়া হয়েছে, গুগল তার জন্য এনাকে প্রথমে রাখছে। তো আমরা এটাও আসলে নিয়ে কথা বলবো। এটা আসলে আমরা কথা বলবো আমাদের লাস্ট যেদিন সেশনটা হবে সেদিন। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখেন তাহলে আমরা কি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা আর কি বুঝলাম যে এখানে আছে। এখন কথা হইতেছে এর পাশাপাশি তো কি এসইএমও আছে। হ্যাঁ, এখন এই সকল টপিক শিখে লাভটা কি? এই সকল টপিক শিখে লাভটা হচ্ছে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করা যেতে পারে। পাশাপাশি আর্নিং করতে পারেন একটা নিজের ব্লগ সাইট ডেভেলপ করার মাধ্যমে। নিজে একটা ওয়েবসাইট নেবেন, যে ওয়েবসাইটকে এসইও ফ্রেন্ডলি করে সবার সামনে রাখবেন, সেখানে বিভিন্ন ধরনের ব্লগ আপনি রাখবেন, এবং সেক্ষেত্রে এটার মাধ্যমে আর্নিং করা সম্ভব। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে দেখি যে কি আপনার অ্যাড শো করে, তাই না? তো এই যে অ্যাড শো করে, এই অ্যাড গুলো আসলে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আসে, এবং এই ক্ষেত্রে এই যে ব্লগিং এর মাধ্যমে আসলে আর্নিং সম্ভব। এটা আমরা ডিটেইলে বুঝবো আরো পরে। হ্যাঁ, এর পাশাপাশি কি হতে পারে, আপনি লোকাল জব করতে পারেন, লোকাল জবে জয়েন করতে পারেন। বাংলাদেশ, এটা আসলে বাংলাদেশ বলে ভুল হবে, ওয়ার্ল্ডের মোটামুটি সকল কোম্পানি বুঝতে পারছে কোভিড এর সময় যে ডিজিটাল প্ল্যাটফর্মে থাকাটা কতটা বেশি ইম্পর্টেন্ট। আমি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে না থাকি, তাহলে হচ্ছে কি হবে, আমার আসলে আপনার হচ্ছে যে কি একদম, যদি কোভিড এর মতো একটা সিচুয়েশন তৈরি হয়, তাহলে কি সাস্টেইন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন যে সকল কোম্পানি আপনার এই আপনার হচ্ছে যে
আপনার এখন বিজনেস শুরু করতেছে বা যারা অলরেডি বিজনেস করে যাচ্ছে তারা সবাই এই ব্যাপারটা নিয়ে খুবই বেশি কনসার্ন। সবাই এখন ইন হাউস পিপল লাগতেছে যারা আসলে তাদেরকে ডিজিটালি অ্যাক্টিভ রাখবে বা ডিজিটালি তাদেরকে মার্কেটিং করে দিবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে তো সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে হিউজ পরিমাণে জবের অপরচুনিটি আছে। বাংলাদেশের একটা ভালো জব পোর্টাল বা ওয়ান অ্যান্ড অনলি বলতে পারি, মানে রেপুটেটেড জব পোর্টাল হচ্ছে কি বিডি জবস, রাইট? বিডি জবস, চলেন আমি একটু যে ঘুরে আসি। bdjobs.com এ চলে যাই। এখানে সবার হোপফুলি অ্যাকাউন্ট আছে, না থাকলে খুলে ফেলেন, কারণ একটা ভালো প্ল্যাটফর্ম, এখান থেকে সহজে জব অফার টফার গুলো পাওয়া যায়। তো দেখেন আমি এই বিডি জবস এ এসে জাস্ট এইখানে একটু সার্চ করব ডিজিটাল মার্কেটিং লিখে। ডিজিটাল মার্কেটিং লিখে আমি জাস্ট হচ্ছে আপনার বিডি জবস একটু সার্চ করে ফেললাম, যে দেখার জন্য বর্তমানে কতগুলো জব অ্যাভেলেবেল আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। কতগুলো জব আছে দেখেন তো। ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখেন কি যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং, এটা যদি ডিজিটাল মার্কেটিং না। হ্যাঁ, মার্কেটিং রিলেটেড দেখেন কিছু আছে, আর এখানে দেখেন অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার। স্বাভাবিকভাবে এই দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এরপরে দেখেন যে আপনার হচ্ছে কি এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ কি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অফিসার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেখেন কতগুলো আমরা হচ্ছে কিন্তু এখানে জব অফার দেখেন যে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো স্বাভাবিকভাবে দেখেন এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মের ইনফরমেশন অনুযায়ী ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব অ্যাভেলেবেল আছে 1264টা। 1264টা জব অ্যাভেলেবেল আছে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন আমরা একটু দেখি তো, এখানে এখন আছি 18 জন আমি সহ, তার মানে আপনারা আছেন কত? 17 জন। আমি কত দেখলাম জব অ্যাভেলেবেল আছে? 1264টা। আমি 1200ই ধরলাম, হ্যাঁ। ডিভাইড করে যদি একটু দেখি আপনার 17 দিয়ে টোটাল পাচ্ছি কতগুলা? 70। আমি 0.5ও বাদ দিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এক একজনের জন্য কিন্তু কি নিয়ারলি কতগুলো জব অ্যাভেলেবেল আছে? 70টা জব অ্যাভেলেবেল আছে। বুঝতে পারতেছি? আমাদের একজনের জন্য 70টার মতো জব অ্যাভেলেবেল আছে। তাহলে এই জবগুলো যদি আমাকে পাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, ঠিক কিনা বলেন? আমি কিন্তু ফেক ইনফরমেশন দিচ্ছি না, আমি কিন্তু একদম বিডি জবসে যে সার্চ করে দেখাইলাম, তাই না? তো স্বাভাবিকভাবে তাহলে দেখেন আমাদের এই টপিকটা ভালোভাবে শেখা উচিত, এবং এই টপিকটা ভালোভাবে শিখতে পারলে 70টা বাদ দেন, একটা জব তো অন্তত পক্ষে হবে। হ্যাঁ, এই 70 জায়গায় যদি আমি যাই একটা জব অন্তত পক্ষে আমার হয়ে যাবে সাথে। ওকে, আর কোনো কিছু বাকি আছে কিনা? আছে, একটা পয়েন্ট বাকি আছে। এরপরে দেখেন যে কি আছে, আমরা জব দেখে ফেললাম। এবার আছে চাইলে আপনি কি করতে পারেন? চাইলে আপনি নিজে একটা বিজনেস স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এখন অনলাইনে অনেকেই প্রোডাক্ট সেল করতেছে, আপনি চাইলে অনলাইনে প্রোডাক্ট, অথবা আপনি একটা সার্ভিস দেন অলরেডি। আপনি ধরেন যে আপনি হচ্ছে যে কি করেন, আপনি ডেন্টিস্ট, ধরে নিলাম আপনি ডেন্টিস্ট সার্ভিস প্রোভাইড করেন, কিন্তু ডিজিটালি আপনি অ্যাক্টিভ না। তাহলে কি আপনার বিজনেসটাকে আপনি নিজেও তাহলে কি করতে পারবেন? এই ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে নিজেও নিজের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতে পারবেন, ম্যাক্সিমাম সেলটা আপনি জেনারেট করতে পারবেন। তো স্বাভাবিকভাবে তাহলে দেখেন আমি যদি প্রপারলি শিখতে পারি ডিজিটাল মার্কেটিং, সেখানে এসইও, এসএমএম, এসইএম, এছাড়া আরো যত আনুষঙ্গিক জিনিস আছে সবকিছু যদি ভালো করে শিখতে পারি, তাহলে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, আমি জব পাইতে পারি, আমি হচ্ছে কি নিজেও একটা বিজনেস স্টার্ট করতে পারি। ঠিক আছে? এখন বলেন, আমি এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড ছিল আজকের জন্য। বলেন যে আপনার কোথায় আপনাদের কনফিউশন আছে, আমাকে একটু কনফিউশন গুলো ক্লিয়ার করেন। আর তারপরে আমি জাস্ট একটু আপনাদেরকে বোনাস হিসাবে আমার যে সকল ক্লায়েন্টের কাজগুলো আছে তাদের দুই একটা ইনফরমেশন দেখাবো আর কি। ক্লায়েন্টের ওভারভিউ হচ্ছে এইটা, তার লাস্ট 3 মাসে তার ওয়েবসাইটে টোটাল ক্লিক পড়েছে, অর্থাৎ গুগলে কেউ সার্চ করার পরে তাদের ওয়েবসাইটে ভিজিট করেছে এরকম হচ্ছে আপনার 31,000। হ্যাঁ,
আর গুগলে যে সার্চ করি আমরা বিভিন্ন টপিক লিখে, দেখেন যে অক্সিজেন সিলিন্ডার রিফিল লিখে সার্চ করলাম, দেখেন এই যে ওনাকে পাওয়া যাচ্ছে, এনাকে পাওয়া যাচ্ছে, এরপরে খেয়াল করে দেখেন যে আপনার যে অক্সিজেন সিলিন্ডার পিডি এনাকে পাওয়া যাচ্ছে। আমি যদি ক্লিক করি তখন সেটাকে কাউন্ট করা হবে এই ক্লিকে। আর এই যে আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, সবাই একটা করে ইমপ্রেশন পাচ্ছে। হ্যাঁ, সবাই একটা করে ইমপ্রেশন পাচ্ছে, অর্থাৎ কতবার দেখা হয়েছে সেটা হচ্ছে এইটা। আর এই যে এতবার দেখা হওয়ার পরে কতবার ক্লিক হয়েছে সেটার পার্সেন্টেজ হচ্ছে আপনার এই অ্যাভারেজ সিটিআর। আর লাস্টলি হচ্ছে দেখেন আমার এই ওয়েবসাইটটা, একটু মিউট থাকবো সবাই, একটু মিউট থাকার চেষ্টা করব। আর মিউট আছেন কি আমি বুঝতে পারছি না। রাবে আক্তার, আপনার ওখান থেকে মনে হয় নয়েজ আসতেছিল, একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এই যে ওয়েবসাইটটা অক্সিজেন সিলিন্ডার বিডি, এই ওয়েবসাইটে 1000-এর উপরে কিওয়ার্ডে র্যাঙ্কে আছে। 1000-এর পর্যন্ত কি গুগল শো করে। হ্যাঁ, তো এই 1000টা কিওয়ার্ড একটা এক নাম্বার অর্থাৎ ফার্স্ট পেজে ফার্স্ট পজিশনে আছে। আবার কোন একটা কিওয়ার্ডে দেখা যাচ্ছে কি, দেখেন এই যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম না, এটাতে কিন্তু ফার্স্ট পজিশনে আছে এই যে টাইমলি প্রোডাক্ট নামে, টাইমলি অক্সিজেন নামে। হ্যাঁ, এইটা হচ্ছে কি ফার্স্ট পজিশনে আছে। তো এরপর দেখেন যদি নিচে যদি আসি, এখানে দেখেন উনি আছে 3 নাম্বার পজিশনে। তো স্বাভাবিকভাবে আপনার এই যে ওয়েবসাইট 1-2 এটা আছে 3 নাম্বারে। এই কিওয়ার্ডে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে 3 নাম্বার পজিশনে র্যাঙ্কে। কিছু কিছু কিওয়ার্ডে দেখা যাবে কি আরো পিছনে আছে। হ্যাঁ, লাইক আমি যদি এখানে দেখি যে অক্সিজেন সিলিন্ডার রিফিল ঢাকা যদি দেই, এটাতে দেখেন যে এটাতেও 3 নাম্বারে আছে। আমি যদি হচ্ছে এখানে লিন্ডি অক্সিজেন সিলিন্ডার প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ করে দেখেন, এখানে আবার কি 1 নাম্বার পজিশনে র্যাঙ্কে আছে। তো স্বাভাবিকভাবে এক একটা কিওয়ার্ডে এক এক পজিশনে র্যাঙ্কে থাকে। তো সেক্ষেত্রে এই 1000টা কিওয়ার্ডের অ্যাভারেজ র্যাঙ্কিং পজিশন হচ্ছে 11, অর্থাৎ টপ 11-এর ভেতরেই কিন্তু 1000টা কিওয়ার্ডে সার্চ করে থাকে পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু বলতে গেলে খুবই ভালো। এবং আমি যদি লাস্ট 16 মাসের ডাটা, সর্বোচ্চ 16 মাস পর্যন্ত ডাটা দেখা যায়, সেটা দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এই ওয়েবসাইটের লাস্ট 16 মাসে ক্লিক করেছে 1,19,000, যেখানে টোটাল দেখা হয়েছে আপনার 24,30,237 বার। হ্যাঁ, 24 লক্ষ বার দেখা হয়েছে। এবং অ্যাভারেজ সিটিআর 4.9% এবং অ্যাভারেজ পজিশন এখনো কিন্তু দেখেন যে 11.1। তো সেই ক্ষেত্রে আসলে কোন স্ট্র্যাটেজিতে গেলে আপনার এরকম ভালো একটা রেজাল্ট আনা সম্ভব, এই সকল কিছু কিন্তু আমাদের হচ্ছে এই টোটাল নেক্সট যে ক্লাসগুলো থাকবে সেখানে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে অবশ্যই যেটা করতে হবে, সময় মতো ক্লাসে আসতে হবে এবং কোনো ক্লাস মিস করা যাবে না। বুঝতে পেরেছি? আর হোপফুলি নেক্সট ডেতে যখন জয়েন করবেন প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এই কোর্সের গোল কি? স্বাভাবিকভাবে এই কোর্সের গোল না, সকল কোর্সের গোলই থাকে নতুন কোনো কিছু শেখা, যেটা আপনাদের এন্ড থেকে থাকবে। হ্যাঁ, অর্থাৎ আপনাদের গোল হচ্ছে কি নতুন কোনো কিছু শেখা। আর আমার গোল কি? আমার গোল হচ্ছে আপনাদেরকে কোনো কিছু শেখানো। ঠিক আছে, আমার গোল হচ্ছে আপনাদেরকে কোনো কিছু শেখানো, যাতে আপনারা কোনো কিছু শেখেন এবং দিন শেষে যেন বলতে পারেন যে না স্যার কিছু একটা শিখাইছিল যেটা দিয়ে আমার মোটামুটি হেল্প হয়েছে। এইটুকু আমার জন্য না। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। ডিজিটাল মার্কেটিং এ তো মানে সব মার্কেটিংটা নিয়ে, ফেসবুক, ইউটিউব, ইমেল, টোটালটা নিয়ে ডিজিটাল মার্কেটিং। তো আমরা যদি কোর্সের পর একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে যদি কোর্স করতে চাই বা শিখি বা সেটা দিয়ে কাজ করতে চাই, সেটা কি পসিবল? লাইক ইমেল মার্কেটিং। অবশ্যই পসিবল, কিন্তু আপনি যদি নিজেকে দাবি করতে চান একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, সেই ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল সকল টপিকেই হচ্ছে নলেজ থাকা দরকার। ঠিক আছে, কিন্তু আপনি যদি চান যে না আমার কোনো কিছু ভালো লাগে না, আমি খালি ফেসবুক ভালো পারি, আমি ফেসবুক ভালো লাগে আমার, আপনি ফেসবুক নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে চান, সেক্ষেত্রে সবকিছুরই হচ্ছে আপনার নলেজ থাকা দরকার। আবার দেখেন খেয়াল করে, যখন কোনো পিপল আপনাকে হায়ার করবে, সে কিন্তু চাইবে যত ধরনের মার্কেটিং আছে সেটা করার জন্য আপনাকেই হচ্ছে যেন মানে কাজগুলো যেন আপনিই করেন। হ্যাঁ, কেউ একজন ধরেন আপনাকে হায়ার করলো শুধুমাত্র ফেসবুকের জন্য, আপনি ফেসবুকের কাজ করবেন, আর একজন এসইওর কাজ করে দিবে, আর একজন ইমেল মার্কেটিং করে দিবে। দেখেন ক্লায়েন্টেরও তো সময়ের দাম আছে, তাই না? ক্লায়েন্ট কি বারবার এক একজনের সাথে এক একটা কাজের জন্য মিটিং করবে? সে কিন্তু করবে না। সে এমন কাউকে খুঁজবে যে সবটাই পারে। তো সেক্ষেত্রে যদি আপনি ডিজিটাল মার্কেটিং মানে পুরো টপিকগুলো শেখেন তাহলে সব থেকে বেস্ট। তবে ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে আপনি যেতে পারেন।
জি স্যার, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। স্যার, কোর্স পরে কি আমরা কোনো কাজ করতে পারবো? অবশ্যই কাজ করতে পারবেন, তবে আপনি ক্লায়েন্ট পাবেন কিনা এটা আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি না। তবে আমি আপনাকে কিছু টিপস দিয়ে দিব অবশ্যই, যেই কাজটা করলে আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্টকে জাস্ট আপনি যে বললেন যে আমাকে কাজ দেন, সে তো কাজ দিবে না, আপনাকে তো কিছু দেখাইতে হবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আপনি যদি নিজের কাজ করতে চান অবভিয়াসলি পারবেন। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্টের কাজ করতে চাইলে আপনাকে একটু আপনার আরো বেশ কিছু টপিক জানলে ভালো হবে। পারবেন না তা না, তবে আরো বেশ কিছু টপিক জানা থাকলে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে